আসসালামু আলাইকুম দর্শক। নুরুল হক নূর, নুরুল হক নূরকে নিয়ে আমরা আমাদের এই চ্যানেলে, পূর্ণিয়ার ভিউ চ্যানেলে এবং পূর্ণিয়ার খোঁজ চ্যানেলে আমরা অসংখ্য কন্টেন্ট করেছি। একদম তার রাজনৈতিক উত্থান থেকে আমাদের কন্টেন্টের ধারাবাহিকতা, তার সকল রকম কর্মকাণ্ডে আছে। সে যখন ভালো কাজ করছে, সে যখন নির্যাতিত হয়েছে তখনও যেমন আছে, তার যদি বিতর্কিত কাজ থেকে থাকে সেগুলো নিয়েও আমরা আলোচনা করছি। তবে এবার আমার ধারণা ছিল যে তার তার এলাকায় বিএনপি থেকে, মানে বিএনপি নমিনেশন তো বিএনপির লোক পায় নাই, বিএনপি সমর্থন করছে নুরুল হক নূরকে এবং ট্রাক মার্কায়। কিন্তু সেখানে বিএনপির যে প্রার্থী ছিলেন মামুন সাহেব, উনি বেশ শক্তিশালী ক্যান্ডিডেট ছিলেন বলেই জানা যায়। তো ওই ক্ষেত্রে তখনই একটা আলোচনা ছিল যে ওটা হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে। মানে কথায় কথায় অনেকে বলতো যে রুমিন ফারহানার আসন এবং নুরুল হক নূরের আসন, এই দুইটা আসনে সবচেয়ে ফাটাফাটি রকম লড়াই টড়াই হবে। তো যাই হোক, তারপরে নির্বাচনী বৈতরণী পার হয়েছেন। পার হওয়ার পরে তার মন্ত্রী হওয়াটা আমার কাছে চমক মনে হয়েছে। তিনি মন্ত্রী হয়ে যেতে পারেন এইটা আসলে আমি ঠিক জানি না। তবে জানি না বলতে আমার একটা জায়গায় ডাউট আছে। আমি বললাম যে সেই শেখ হাসিনা সরকারের সময় মিডিল ইস্টে আমাদের যে সোর্স আমাদেরকে সবসময় জানাতো যে বাংলাদেশে একটি গণবিস্ফোরণ হবে, একটা গণ আন্দোলন হবে, সেই ট্যুর আমাদের, সেই সোর্স আমাদেরকে অনেক সময় বলতো যে নুরুল হক নূর এখানে একটা বড় খেলোয়াড়, মানে শেখ হাসিনা সরকারের পতনের ক্ষেত্রেও। ফলে ওই সময়ের আমি জানি না কোনো বোঝাপড়া আছে কিনা তারেক রহমানের সাথে, যে দীর্ঘদিনের বোঝাপড়ার বহিঃপ্রকাশ নুরুল হক নূর মন্ত্রী হয়েছে। কিন্তু এবার তার মন্ত্রিত্বই খেয়ে দেওয়ার আলাপ, এবং মন্ত্রিত্বটা খেয়ে দিতে চায় আর কেউ না। তারেক রহমান খেয়ে দিতে চাচ্ছেন বিষয়টা সেরকম না, মন্ত্রিত্বটা নিয়ে টান দিতে চায় তার দলের লোকে। এবং প্রকাশ করেছেন তারই সাবেক সেক্রেটারি আপনার রাশেদ খান। সেই রাশেদ খানের বক্তব্য কি, যে গণ অধিকার পরিষদের সাবেক নেতা রাশেদ খান অভিযোগ করেছেন দলটির ভেতরে লুকিয়ে থাকা জামাত শিবিরের কর্মীরা নুরুল হক নূরকে মন্ত্রিত্ব থেকে সরাতে ষড়যন্ত্র করছে এবং তার রাজনৈতিক কেরিয়ার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে তরুণদের রাজনীতিতে একটি সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষায় জামাত শিবির সেই সম্ভাবনাকে নষ্ট করে দিয়েছে। আচ্ছা, শনিবার সোশ্যাল মিডিয়ায় মানে ফেসবুকে একটা পোস্ট দেন রাশেদ খান। সেই পোস্টে রাশেদ খান দাবি করেন, জীবনের ঝুঁকি নিয়ে 9 দফা ঘোষণা দিয়েও ডাকসুর ভিপি হতে পারেনি আব্দুল কাদের, আলোচিত আরেকজন রাজনৈতিক ব্যক্তিত্ব। এর পেছনে তার ব্যক্তিগত ব্যর্থতার চেয়ে সমন্বিত রাজনৈতিক বাধা বড় কারণ ছিল। তিনি অভিযোগ করেন জামাত শিবির একযোগে কাজ করে তাকে ভিপি হতে দেয়নি। তিনি আরো বলেন, গণঅভ্যুত্থানের পর জামাত শিবির প্রোপাগান্ডা, সহানুভূতি ও কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করে। নতুন রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দুর্বলতার কারণে তাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে আনতে পারেনি। রাশেদ খান এনসিপির ব্যাপারে কথা বলেছে যে এনসিপি যাতে স্বাধীনভাবে শক্তিশালী হতে না পারে, সেজন্য শুরু থেকেই সেখানে জামাত শিবিরের কর্মীদের প্রবেশ করানো হয়। তার মতে এনসিপির প্রায় 80% নেতা কর্মী ওই উৎস থেকে আসা, ফলে দলটি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছে না। এটা আমি এর আগেও এনসিপির নেতা কর্মীদের সঙ্গে কথা বলে আপনাদেরকে জানিয়েছিলাম যে এনসিপির সিদ্ধান্ত নেওয়ার যে বডি, ওখানে যে গণতান্ত্রিক সিদ্ধান্ত নেয় ওইটা জামাতের পক্ষে যায়। কারণ হচ্ছে ওখানে তাদের পুরো বডিটারই ম্যাক্সিমাম লোকজন হচ্ছে জামাত ব্যাকগ্রাউন্ড অথবা জামাতের পারপাস সার্ভ করে এনসিপিতে থেকে। তো এই ক্ষেত্রে রাশেদ খান আরেকটা জায়গায় বলছে যে এই গণ অধিকার পরিষদকেও জামাত তাদের সঙ্গে নেওয়ার জন্য বহু চেষ্টা করেছিল, রাশেদ খান এটার পক্ষে ছিল না, তার জন্য পারে নাই। কিন্তু নুরুল হক নূরের মন্ত্রিত্ব খাওয়ার আলাপটা এই মুহূর্তে আসা এবং সরকারের ভেতরে অনেক সময় গৃহদাহের কথা শোনা যায়, কিন্তু এটা আবার সরকারের ভেতরে না, সরকারের ভেতরে একটা উপদল যদি বলি, সেই দলের ভেতরকার একটা গৃহদাহের রূপ হয়ে কি সামনে আসলো কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।